শান্ত সেই গ্রামে পাশাপাশি ছিল একটি ছোট ঘর, আর সেই ঘরেই থাকতো দুই ভাই, রহিম আর সহিম। একই ছাদের নিচে বড় হলেও তাদের মন আর পথ ছিল একেবারেই আলাদা। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকতেই সহিমের দিন শুরু হয় কাজের চিন্তায়, আর রহিমের চোখ ঘুরে বেড়ায় কার ঘরে কি আছে, কার উঠোনে কি জমেছে। সহিম, উঠেছিস বাবা? রোদ ওঠার আগেই মাঠে গেলে কাজটা একটু ঠান্ডায় করা যায়। উঠেছি মা, কোদালটা নিয়েই বের হব। আজ পশ্চিমের জমির আগাছা পরিষ্কার করতে হবে। খুব বেশি না খেটে মাঝে একটু বিশ্রাম নেবি, শরীরটাই তো আসল সম্বল। চিন্তা করো না মা, আমি দেখে শুনেই কাজ করব। ফিরে এসে তোমার জন্য কাঠও কেটে দেব। সকাল সকাল এত খাটাখাটনি করে কি লাভ? দিন শেষে হাতে কয়টা পয়সাই বা আসে? অল্প হলেও নিজের ঘামের রোজগার, সেটা খেতে শান্তি লাগে ভাই। শান্তি দিয়ে হাড়ি চড়ে না। দেখো না, হিমেশ কাকার উঠোনে নতুন ধানের গোলা উঠেছে। ভাগ্য থাকলে এমনই হয়। ভাগ্য শুধু তাকিয়ে থাকলে আসে না রহিম, হাত চালাতে হয়, মনও সোজা রাখতে হয়। সবাই তো আর সোজা পথে বড়লোক হয় না মা, কেউ কেউ বুদ্ধি খাটায়। বুদ্ধি আর লোভ এক জিনিস নয়, এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবি ততই ভালো। আমি যাই মা, দুপুরের আগে যদি কাজ শেষ হয় বাজার থেকেও কিছু নিয়ে ফিরবো। ঠিক আছে বাবা, সাবধানে যা। আর রহিম, তুই অন্তত উঠোনটা ঝাঁক দিয়ে দে। দেখি, আগে একটু বসি, সকালটা এখনো পুরো জাগেনি। সহিম কাঁচা পথ ধরে মাঠের দিকে হাঁটতে থাকে, আর রহিম উঠোনে বসে বসে গ্রামের চলাফেরা দেখে। কিন্তু তার চোখে মানুষের পরিশ্রমের চেয়ে বেশি ধরা পড়ে তাদের জিনিসপত্র। আহা, অসীমের নতুন কলসিটা দেখো, কালো তো ছিল না। রহিম, বসে আছিস? তোর ভাই তো অনেকক্ষণ আগে মাঠে গেছে। হ্যাঁ কাকা, সে তো কাজের পোকা। আমি একটু পরে বের হব। পরে পরে অনেক কাজই আর শুরু হয় না বাবা, সকালটাই কাজের সময়। কাজ থাকবে, কিন্তু সবার কপালে কি সমান ফল থাকে? কেউ খেটে, কেউ পায় তৈরি জিনিস। অন্যের পাওয়া দেখে মন পোড়ালে নিজের উঠোন ফাঁকাই থাকে। কাকা, তুমি সব কথা এমন করে বলো যেন আমি খুব ভুল ভাবছি। ভাবনাই মানুষকে রাস্তায় তোলে, আবার রাস্তা থেকেও নামায়। সাবধানে ভাববি। কিন্তু ওই ধানের গোলা, ওই গরু, ওই হাঁস, সবই তো ভালো লাগে। ভালো লাগা দোষ নয়, দোষ হলো নিজের হাতে তোলার বদলে শুধু অন্যের ঘর গোনা। তুমি যাও কাকা, আমি একটু পরে দেখি কি করা যায়। ঠিক আছে, তবে তোর মায়ের মুখটা একবার দেখিস, চিন্তায় মানুষটা শুকিয়ে যাচ্ছে। কাকার কথা শুনে রফিক কিছুক্ষণ চুপ থাকে, কিন্তু অনুতাপের চেয়ে তার মনে বেশি নড়ে ওঠে তুলনা, হিসাব আর সহজে পাওয়ার লোভ। মাঠে এসে সহিমের মুখে ক্লান্তি নয়, বরং স্বস্তি ফুটে ওঠে। মাটি, ঘাম আর পরিশ্রম, এই তিনটাকেই সে জীবনে ভরসা বলে মানে। ও সহিম, এত ভোরে চলে এসেছিস, ভালো করেছিস। রোদ চড়লে এই জমিতে দাঁড়ানোই মুশকিল। তাই তো কাকা, সকালটা কাজে লাগাতে পারলে অর্ধেক চাপ কমে যায়। তোর মতো ছেলে এখন কম দেখা যায়। চুপচাপ কাজ করিস, কারো ক্ষতি করিস না। আপনি আশীর্বাদ করবেন কাকা। ঘরে মা আছেন, সংসারও ছোট নয়, কাজ না করলে চলবে কি করে? রহিমকে দেখলাম না, সে কি অন্য কোথাও গেছে? না কাকা, বাড়িতেই ছিল। তাকে বলেছিলাম চাইলে সঙ্গে আসতে পারে। মন না চাইলে শরীর মাঠে আসে না বাবা, তবে একদিন না একদিন বুঝবে। আমি শুধু চাই সে ভালো থাকুক। তার মনটা কেমন যেন সবসময় অস্থির। অস্থির মনকে কাজই বেঁধে রাখে। ফাঁকা মন লোভের কথা বেশি শোনে। ঠিক বলেছেন, মাও তাই বলেন, কিন্তু ভাইয়া শুনতে চায় না। শোনো, দুপুরে আমার জমির পাটটা একটু দেখে দিস, কোমরে টান ধরেছে। অবশ্যই কাকা, আপনার কাজ আগে, আমার অংশ পরে করলেও চলবে। এটাই তোর গুণ, নিজের কষ্টের মাঝেও অন্যকে জায়গা দিতে জানিস। মানুষ মানুষকে না দেখলে গ্রামটা গ্রাম থাকে না কাকা। সহিম আবার মাটি কাটতে থাকে। তার হাতে ফোসকা পড়লেও মুখে বিরক্তি নেই, যেন সে জানে ধীরে ধীরে গড়া জীবনই সবচেয়ে মজবুত হয়। ঘরে ফিরে আসে দুপুরের গরম আর চুলার ধোঁয়া। মা সংসারের টানাপোড়েন গুনছেন মনে মনে, আর রহিম যেন অন্য এক হিসাব কষছে, কিভাবে কম কষ্টে বেশি পাওয়া যায়। রহিম,
পানি ভরে আনবি? হাড়ির জন্য আর এক কলসি লাগবে। এখনই? একটু পরে আনলে হয় না? রোদটা খুব চড়া। কাজ কি শুধু ছায়া দেখে করা যায়? সহিমও তো এই রোদেই মাঠে আছে। সহিম, সহিম, সহিম! সব কথায় শুধু সহিমের নাম। আমি কি তোমার ছেলে নই? ছেলে বলেই তো বলছি, তোর ভালো চাই বলেই কষ্ট করে বুঝাই। ভালো চাইলে আমাকে এই গরিবের কথা শুনিও না। আমি এমন জীবন চাই না। গরিবই লজ্জার নয়, লজ্জা হলো অন্যের জিনিসের দিকে হাত বাড়ানো। আমি কি কিছু চুরি করেছি? শুধু বলছি, খেটে মরে লাভ নেই। আজ না করলেও মন যদি সেই পথে হাঁটে, পাও একদিন সেদিকেই যায়। তুমি সব সময় আমাকে সন্দেহ করো। সন্দেহ না, ভয়। তোর চোখের ভেতর যে আগুন দেখি, সেটা পরিশ্রমের নয়। মানুষ বড় হতে চাইলে আগুন লাগেই। বড় হওয়া আর বড় লোক হওয়া এক নয় রফিক, এটা মনে রাখ। আচ্ছা, পানি এনে দিচ্ছি, কিন্তু একদিন দেখবে আমি সহিমের চেয়ে অনেক বেশি নিয়ে ফিরব। কি নিয়ে ফিরবি, সেই কথাটাই আমার ভয়। রহিম কলসি হাতে বেরিয়ে যায়, কিন্তু তার মুখে কাজের অনীহা, চোখে অদ্ভুত এক জেদ। মা চুলার আগুনে কাঠ ঠেলে দেন, আর বুকের ভেতর চাপা দুশ্চিন্তা আরো গাঢ় হয়। দিন ফুরোতে শুরু করলে সহিম ঘামে ভেজা জামা পরে বাড়ি ফেরে। হাতে সামান্য জিনিস, কিন্তু তার হাঁটার ভঙ্গিতে থাকে তৃপ্তি। আর উঠোনে বসে থাকা রহিমের চোখে জমে ওঠে অন্য রকম হিসাব। মা, আমি এলাম। বাজার থেকে একটু শাক আর ডাল এনেছি, আজ সস্তায় পেলাম। আয় বাবা, হাত মুখ ধুয়ে নে। সারাদিন খুব খেটেছিস মনে হচ্ছে। কষ্ট তো আছেই, কিন্তু কাজ ভালোই এগিয়েছে। হিমেশ কাকার পাটটাও ঠিক করে দিলাম। ভগবান তোকে ভালো রাখুক। অন্যের উপকার করতে শিখেছিস, এটাই আমার সান্ত্বনা। নিজের কাজ ফেলে অন্যের কাজও করেছ? তাহলে তো আরো কম পেলি। সব লাভ মাপে হয় না ভাই, মানুষ পাশে থাকলে সেটাও বড় পাওয়া। বড় পাওয়া? হাতে কয়টা পয়সা এসেছে সেটা বলো। অল্পই, কিন্তু কাল আবার কাজ আছে, ধীরে ধীরে জমবে। ধীরে 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 এইভাবে কবে কিছু হবে? তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না। কে বলেছে? সুযোগ দেখলে নিতে হয়, তখনই মানুষ এগোয়। সুযোগ আর অন্যায়কে এক করিস না রহিম। তোমরা কেউই বুঝবে না। আমি সারাদিন দেখে এসেছি কার ঘরে কি আছে। এই গ্রামে শুধু খেটে খেলে কেউ ওপরে ওঠে না। ওপরে ওঠার আগে ভেতরটা ঠিক থাকতে হয়, না হলে পড়ে যেতে সময় লাগে না। তুমি তোমার উপদেশ রাখো, আমি আমার পথ নিজেই খুঁজে নেব। পথ খুঁজবি, ভালো কথা, কিন্তু অন্ধকার গলিতে যেন না ঢুকিস। অন্ধকার কোথায়, আলো কোথায়, সেটা আমি বুঝি। কথাগুলো উঠোনের বাতাসে ঝুলে থাকে। সহিম চুপ করে যায়, কারণ সে তর্কে নয়, কাজে বিশ্বাস করে। কিন্তু মায়ের মনে তখনই জন্ম নেয় এক অজানা আশঙ্কা। ভাই, কাল চাইলে আমার সঙ্গে মাঠে চলো, কাজ শিখলে তোমারও ভালো লাগবে। কাল আমার অন্য কাজ আছে। কি কাজ? সময় হলে জানবে। কি বলতে চাইছিস তুই? শুধু এটুকু বলি, এই গায়ে যারা জিনিস পাহারা দেয় না, তারা খুব নিশ্চিন্তে ঘুমায়। ভাই, তোমার কথা ভালো লাগছে না, পরিষ্কার করে বলো। সব কথা কি আগে বলতে হয়? কখনো কখনো রাতই মানুষকে পথ দেখায়। রহিম, তুই কোথায় যাবি আজ রাতে? যদি যাই, তখন দেখবে। সন্ধ্যার আলো নিভে আসতে থাকে, দূরে কুকুর ডাকে, আর ছোট সেই ঘরের ভেতর নেমে আসে ভারী নীরবতা। সহিম প্রথমবারের মতো বুঝতে পারে রহিমের মনে শুধু অস্থিরতা নয়, হয়তো আরও বিপজ্জনক কিছু জন্ম নিচ্ছে। সহিম, আজ রাতে দরজাটা ভালো করে আটকে দিস বাবা। আমার মনটা কেমন অশান্ত লাগছে। দিচ্ছি মা, কিন্তু ভয়টা শুধু দরজার জন্য নয়, তাই না? হ্যাঁ বাবা, ভয়টা ঘরের বাইরের নয়, ঘরের ভেতরের। আর ঠিক তখনই উঠোনের কোণে দাঁড়িয়ে রহিম আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলে, যেন সে ইতিমধ্যেই এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যা এই পরিবারের শান্তি ভেঙে দিতে পারে। উঠোনের কোণে আকাশের দিকে তাকিয়ে যে অদ্ভুত হাসি রহিমের ঠোঁটে উঠেছিল, তা মিলিয়ে যেতে না যেতেই হাওয়া বদলে যায়। দূরে মেঘ গর্জে ওঠে, আর ঘরের ভেতরকার অশান্তি যেন বাইরে ঝড় হয়ে দাঁড়ায়। রহিম, বাইরে যাস না,
আকাশটা ভালো না। একটু কাজ আছে, দেরি হবে না। এই রাতে কি কাজ? তুই কি আবার কিছু লুকাচ্ছিস? সব কথা তোকে বলতে হবে নাকি? তোর গলায় আজ যা শুনছি তাতে আমার ভয় আরো বাড়ছে। ভয় পাওয়ার কিছু নেই মা। ভয় নেই? তোর হাতের ওই কাপড়ের পুঁটলিতে কি আছে? বাজারের জিনিস, বেশি জানতে হবে না। রফিক, চোখে চোখ রেখে বলো, সত্যি বলছিস? এখন সত্যি মিথ্যা ধরার সময় না। উত্তর না দিয়ে রহিম দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। সহিম তার পেছনে তাকিয়ে থাকে। মায়ের মুখে আতঙ্ক আর বাতাসে ভিজে মাটির গন্ধ ঘন হয়ে ওঠে। সহিম, ওকে একা ছাড়িস না বাবা। আমার মন বলছে আজ রাত সহজে কাটবে না। আমি দেখে আসছি মা, দরজা লাগিয়ে বসে থাকো। সাবধানে যাস। রহিম দ্রুত পা ফেলে মাঠের দিকের রাস্তায় এগোয়, হাতে শক্ত করে ধরা কাপড়ের পুঁটলি। সহিম কিছু দূর রেখে অনুসরণ করে। প্রথম বৃষ্টির বড় ফোঁটা কাঁধে পড়তেই রাত আরও ভারী হয়ে ওঠে। রহিম, দাঁড়া। একা কোথায় যাচ্ছিস? তুই ফিরে যা, এটা তোর কাজ না। ঘরের ভেতরের ভয় যদি সত্যি হয় তাহলে এটা আমার কাজই। বড় কথা শিখেছিস দেখছি। কথা না, চিন্তা। তুই আজ সারাদিন ঠিক ছিলি না। মানুষ সবসময় ঠিক থাকে না। ভুল করলে এখনই থাম, পরে দেরি হয়ে যাবে। তুই কিছুই জানিস না। তাহলে বলো, আমি শুনছি। বলার সময় আসেনি। হঠাৎ বিদ্যুৎ চমকে কাঁচা রাস্তা সাদা হয়ে ওঠে। সেই আলোয় সহিম স্পষ্ট দেখে রহিমের মুঠোয় ধরা পুঁটলিটা নতুন কাপড়ের মতো। কিন্তু রহিমের চোখে আনন্দ নেই, আছে চাপার টান। ওই কাপড় কি তুই কিনেছিস? প্রশ্ন কম করো। সামনে বাঁধ আছে। বাঁধ? এই ঝড়ে? যদি বাঁধ ভেঙে যায়, বীজ ভেসে যাবে। তাহলে আগে থেকেই বলিসনি কেন? সবাইকে সব বলা যায় না। মাঠের ধারে পৌঁছাতেই বোঝা যায় বিপদ কতটা বড়। সরু বাঁধের একপাশে জমে থাকা পানি ধাক্কা মারছে, আর অন্য পাশে সদ্য বোনা বীজের জমি। করিম এক মুহূর্ত দেরি না করে কাদায় নেমে পড়ে। রহিম, দাঁড়িয়ে থাকিস না, এখানে চাপ দে, না হলে ভেঙে যাবে। কাদা খুব নরম, পা বসছে না। পা বসুক, তাও আয়। বীজ ভেসে গেলে সব শেষ। তুই সামলাতে পারবি? একা পারবো না, তুই হাত দে। সহিম দুহাতে বাঁধ চেপে ধরে। বৃষ্টির পানিতে তার শরীর কাঁপছে, কাদা হাঁটু পর্যন্ত উঠে গেছে। রহিমের হাতে তখনও কাপড়ের পুঁটলি। সে এগোয়। কি হলো? তুই এমন করে তাকিয়ে আছিস কেন? কিছু না, এই কাপড় ভিজে যে যাবে। কিছু না হলে হাত লাগা। কাপড় বাঁচাবি না বীজ? তুই বুঝবি না। বুঝতে চাই না, শুধু চাই তুই মানুষ হ। কথাটা শুনে রহিমের চোয়াল শক্ত হয়। বিদ্যুৎ চমকে তার হাতে ধরা কাপড়ের পুঁটলির দিকে সে তাকায়। মনে পড়ে যায়, এই কাপড় তার নয়, বাজারের দোকান থেকে চুরি করে আন। সহিম, যদি কেউ ভুল করে সব ঠিক করা যায়? ভুল কি আগে সেটা বলো। যদি ভুলটা বড় হয়? বড় ভুলেরই বড় সাহস লাগে ঠিক করতে। আগে এই দিকটা ধর, কথা পড়ে হবে। আচ্ছা। রহিম ধীরে ধীরে পুঁটলিটা মাথার উপর থেকে নামিয়ে শুকনো ঘাসের ওপর রাখে। তারপর জুতো খুলে কাদায় নামে। ঠান্ডা পানির ধাক্কায় তার শরীর কেঁপে ওঠে। কিন্তু সহিমের পাশে গিয়ে সে দুহাতে বাঁধ চেপে ধরে। এই তো, একটু জোরে চাপ দে, পানি ফাঁক হচ্ছে। এখানে মাটি আনতে হবে, না হলে টিকবে না। ডান দিকের উঁচু জায়গা থেকে তুলে আন। তুই ধরে থাক, আমি নিচ্ছি। তাড়াতাড়ি, স্রোত বাড়ছে। রহিম কাদার ভেতর হাত ঢুকিয়ে ভেজা মাটি তোলে, এনে ফাটলের মুখে চাপে। দুজনের হাত, কাদা আর বৃষ্টির পানি একাকার হয়ে যায়। কাজ করতে করতে তাদের শ্বাস ভারী হয়ে ওঠে। সহিম, তুই এত চেষ্টা করছিস কেন? এই জমি তো শুধু আমাদের না। শুধু আমাদের না বলেই করছি। গ্রামের বীজ ডুবে গেলে সবার ক্ষতি। তুই সবসময় এমন, নিজের চেয়ে বড় কথা ভাবিস। কেমন? সব সময় পারি না, কিন্তু চেষ্টা করি। আমি চেষ্টা করিনি। এখন কর, দেরি হয়নি। কথাগুলো বৃষ্টির শব্দের মধ্যে ছোট হয়ে গেলেও রহিমের ভেতরে গভীরভাবে বাজে। সে আবার সেই কাপড়ের পুঁটলির দিকে তাকায়। মনে হয় ওই ছোট জিনিসটাই যেন
তার বুকের ওপর পাথর হয়ে বসে আছে। সোহিম, যদি আমি বলি কাপড়টা আমার না, তাহলে যার তাকে ফেরত দিতে হবে। এত সহজ? মুখে বলা সহজ, করতে কষ্ট, তবু করতেই হবে। যদি সবাই জেনে যায়? লুকিয়ে থাকলে তুই নিজেই জানবি, সেটাই বেশি কষ্টের। অনেক চেষ্টার পর বাঁধের ভাঙা মুখ আপাতত থামে। পানি পুরো থামেনি, কিন্তু আর আগের মতো ধাক্কা দিচ্ছে না। সোহিম হাঁটু সোজা করে দাঁড়ায়, আর রহিম ভিজে মুখ থেকে পানি মুছে দীর্ঘশ্বাস ফেলে। একটু বাঁচল মনে হয়। হ্যাঁ, অল্পের জন্য। এখন বলো, কাপড়টা কোথা থেকে আনলি? বাজার থেকে। কিনে? না। চুরি করেছিস? হ্যাঁ। স্বীকারোক্তিটা খুব ছোট, কিন্তু ঝড়ের রাতেও তা ভারী শোনায়। সোহিম চুপ করে রহিমের দিকে তাকিয়ে থাকে। রহিম চোখ নামিয়ে রাখে, যেন মাটির কাদা থেকেও নিচে ডুবে যেতে চায়। কেন? মায়ের জন্য একটা শাড়ি ভাবছিলাম, হাতে টাকা ছিল না। দোকানদারও আমাকে কাজ দেয়নি। মাথা গরম হয়ে গেল। তাই বলে চুরি? জানি, ভুল করেছি। তখন মনে হয়েছিল কেউ দেখেনি, কিন্তু তুই তো নিজে দেখেছিস। সেই জন্যই তো বুক ধড়ফড় করছে। এখনই ফেরত দে। এই রাতে? হ্যাঁ, এই রাতেই। ভুল আজ হয়েছে, ঠিকও আজ কর। যদি দোকানদার আমাকে ধরে গ্রামের সামনে অপমান করে? অপমানের ভয়েই মানুষ খারাপ পথে আটকে যায়। তুই আমার সঙ্গে যাবি? যাব, কিন্তু কথা তোকেই বলতে হবে। দুই ভাই কাদামাখা পথ ধরে বাজারের দিকে হাঁটা দেয়। রফিকের হাতে কাপড়ের পুটলি, তবে আগের মতো শক্ত মুঠোয় নয়, যেন সে জিনিসটা আর নিজের করে ধরে রাখতে পারছে না। সোহিম, মা জানলে খুব কষ্ট পাবে। সত্যি জানলে কষ্ট পাবে, কিন্তু মিথ্যা জানলে হারাবে। আমি কি এতটা খারাপ হয়ে গেছি? খারাপ কাজ করেছিস। মানুষ পুরো খারাপ হয় যখন ঠিক করতে চায় না। আমি ঠিক করতে চাই, কিন্তু ভয় লাগছে। ভয় থাকলেই সাহসের দরকার হয়। ভয় না থাকলে সাহস কিসের? তুই এসব কথা কোথায় শিখিস? জীবনই শেখায়, আজ তোকে, কাল আমাকে। সামনে বাজারের দিকের কুয়াশা ভেজা আলো একটু একটু করে স্পষ্ট হয়, কিন্তু সেই আলোর সঙ্গে আরেকটা শব্দও কাছে আসে। মানুষের চিৎকার, যেন কেউ কাউকে খুঁজছে। শুনলি? কেউ চিৎকার করছে। হ্যাঁ, বাজারের দিক থেকেই আসছে। তারা কি কাপড়ের খোঁজে বেরিয়েছে? হতে পারে, তবু ফিরব না। যদি তারা আমাকে আগে চিনে ফেলে? তাহলে সত্যি বলবি। ঠিক তখনই বিদ্যুৎ চমকে রাস্তার মোড় উজ্জ্বল হয়ে ওঠে। দেখা যায় বাজারের দিক থেকে 3 জন লোক লণ্ঠন হাতে দ্রুত এদিকে আসছে। মাঝখানে কাপড়ের দোকানের মালিক, আর তার গলা ঝড়ের শব্দ ছাপিয়ে ভেসে আসে। ওই পথে কেউ গেছে? ধরো, চোর বেশি দূর যেতে পারেনি। বিদ্যুতের ঝলক মুছে গেলে ভোরের ফ্যাকাশে আলো ধীরে ধীরে কাদামাখা পথটাকে পরিষ্কার করে দেয়। রহিম একবার সোহিমের দিকে তাকায়, তারপর আর পালানোর মতো ভঙ্গি রাখে না। ওই যে, তোমরা দুজন দাঁড়াও। আমি পালাবো না কাকা, কাপড় আমি নিয়েছিলাম। ও একা নেয়নি, আমি ওর সঙ্গে ছিলাম, কিন্তু এখন আমরা ফেরত দিতে এসেছি। ফেরত দিতে? রাত ভর তোমাদের খুঁজছি, আর তোমরা বলছো ফেরত দিতে? ভয় পেয়েছিলাম, তারপর বুঝেছি ভয় লুকালে পাপ ছোট হয় না। বাক্সটা কোথায়? আমাদের এর বাড়িতে। ভেজা কাপড়ও আছে, অবশিষ্ট টাকাও আছে। কিছু বিক্রি করিনি। সত্যি বলছো তো? আজ মিথ্যা বললে আর কোনোদিন নিজের চোখে তাকাতে পারবো না। দোকানদার কাছে এসে রহিমের কাদামাখা জামা, কাপা হাত আর নিচু হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে থাকেন। ঝড়ের পরে নরম আলোতে রাগের সঙ্গে তার ক্লান্তিও দেখা যায়। কেন নিয়েছিলে? জমির বীজ নষ্ট হয়েছে, ঘরে টাকা ছিল না, মাথা গরম হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমরা আগে জমিটা দেখে যা বাঁচানো যায় তা গুনে তারপর আপনার সব জিনিস ফিরিয়ে দেব। পালিয়ে যাবে না তো? না, আপনি চাইলে সঙ্গে চলুন। আমি যাব। যদি সত্যি বলো আমি শুনব, যদি মিথ্যা বলো ছাড়বো না। সেটাই ঠিক। তারা বাজারের রাস্তা ছেড়ে বাঁশঝাড় পেরিয়ে জমির দিকে যায়। ভোর এখন পরিষ্কার, কিন্তু মাটির গায়ে রাতের আঘাত রয়ে গেছে। এই দিকটা পুরো বসে গেছে, এখানে বীজ আর বাঁচেনি।
দাঁড়া, ওই কোনায় কাদা কম, হাতে তুলে দেখি। তোমরা সত্যিই আগে জমি দেখতে এলে? হ্যাঁ, আমরা ভাবলাম ক্ষতি কতটা বুঝে না নিলে আবার ভুল সিদ্ধান্ত নেব। এই সারিটায় কিছু বীজ শক্ত আছে, গুনে রাখি। আমি এদিকটা দেখি, আর আমি পানি নামার পথটা দেখি। সবাই আলাদা আলাদা হয়ে খুব সাধারণভাবে কাজ শুরু করে। কেউ কাদা সরায়, কেউ বীজ হাতে নিয়ে দেখে, কেউ জমির ঢাল মাপে। রহিমের মুখে প্রথমবারের মতো আতঙ্কের বদলে মনোযোগ আসে দলে। এই যে, এখানে 12 মুঠো মতো বাঁচানো যাবে। ওদিকে আরো 8। সব মিলিয়ে খুব কম, তবু একেবারে শূন্য না। কম হলেও শুরু করার মতো আছে। টাকা, আমি রাতেই যদি এটা ভাবতাম তাহলে চুরি করতাম না। মানুষ বিপদে আগে অন্ধ হয়, পরে দেখে, কিন্তু পরে যদি ঠিক দেখে সেটাও কম কথা না। তাই তো বলেছিলাম, জীবনই শেখায়, আজ ওকে, কাল আমাকে। তা শিখেছ যখন, এখন হিসাবও শিখো। কত বাঁচল, কত লাগবে, সব লিখে নাও। লিখছি। বাঁচলো 20 মুঠো মতো। নতুন বীজ লাগবে অন্তত 3 গুণ। পানি নামলে এই জমি আবার ধরা দেবে। তবে আজকেই কাদার মুখ কাটতে হবে। রহিম হাঁটু গেড়ে বসে আঙুল দিয়ে ভেজা মাটিতে হিসাব কাটে। শহীম পাশে বসে সংখ্যাগুলো মিলিয়ে দেয়। দোকানদার চুপচাপ দেখে যেন ছেলেটার বদলটা যাচাই করছেন। কাকা, এবার বাড়ি চলুন। বাক্স, টাকা সব আপনার সামনে দেব। চল, আর তোমার মায়ের সামনেই সব বলবে। বলবো, আজ কিছু লুকোবো না। বাড়ির উঠানে ঢুকতেই দরজার পাশে রাখা ভাঙা কলস, ভেজা চাটাই আর মায়ের মুখের উৎকণ্ঠা একসঙ্গে চোখে পড়ে। তিনি প্রথমে ছেলেকে দেখেন, তারপর তার পেছনের লোকজনকে। রহিম, তুই কোথায় ছিলি সারা রাত? মা, আগে বসো। আজ সব সত্যি বলবো। সত্যি যদি ভালো হতো, তোর গলা এমন কাঁপতো না। কাকা, আমরা বড় ভুল করেছি, কিন্তু লুকিয়ে রাখিনি। বৌমা, আগে ওদের বলতে দিন, তারপর আমি বলবো। রহিম ভেতর ঘর থেকে কাঠের বাক্সটা এনে দাওয়ার ওপর রাখে। বাক্সের পাশে মুঠো করে ধরা কিছু ভেজা নোট আর কাপড়ের পুটলি রাখে। এটা আপনার দোকানের বাক্স কাকা, আর এগুলো অবশিষ্ট টাকা। তুই চুরি করেছিস? হ্যাঁ মা, আমি নিয়েছিলাম। জমির ক্ষতি দেখে মাথা ঠিক ছিল না। অভাব ছিল তাই বলে চুরি? আমাকে একবারও বললি না? লজ্জা পেয়েছিলাম। মনে হয়েছিল আমি যদি কিছু না করি আমরা ডুবে যাব। আমি ওকে থামাতে পারিনি। পরে আমিই বলেছি ফিরিয়ে দিতে হবে। থামাতে পারিসনি, তবু ফিরিয়ে আনছিস, সেটাও মনে রাখবো। ওরা আজ ভোরে আমার সামনে সব স্বীকার করেছে, জমিও দেখিয়েছে। কিছু বীজ এখনো বাঁচানো যাবে। আমার ছেলের দোষ আমি ঢাকবো না, যা শাস্তি হয় সামনে দিন। শাস্তি আমি নেব মা, শুধু তুমি মুখ ফিরিয়ে নিও না। মায়ের মুখ শক্ত থাকে, কিন্তু চোখ ভিজে ওঠে। তিনি বাক্সে হাত না দিয়ে প্রথমে ছেলের কাঁধে কাদা লেগে থাকা জামাটা দেখেন, যেন রাতের ভেতর দিয়ে তার বদলটা বুঝতে চান। তুই কি সত্যিই সব ফিরিয়ে দিতে চাস? চাই, আর কাজ করে যা বাকি থাকে সেটাও শোধ দেব। বাকি খুব বেশি নেই, কারণ সবই প্রায় অক্ষত আছে। কাকা, আমরা জমির হিসাবও করেছি, কাগজে লিখে এনেছি। আগে কাগজটা দে। এই নাও, এই দিকের বীজ গেছে, এই দিকের কিছু বেঁচেছে। অন্তত এবার তুই পালাসনি। বাতাসে আর ঝড়ের গন্ধ নেই, আছে ভেজা মাটির গন্ধ। কথার সুরও বদলায়, বিচারের ভয় থেকে কাজের পরিকল্পনার দিকে। শোনো, আমি থানায় যেতে পারতাম, কিন্তু আজ যা দেখলাম তাতে আগে একটা সুযোগ দিতে চাই। আমি সেই সুযোগ নষ্ট করব না কাকা। সুযোগ দিলে আমি ছেলেকে নিয়ে আপনার ঋণ শোধ করব। ঋণ শোধ হবে কাজ দিয়ে। আমার দোকানের পেছনের ঘর ভিজে গেছে, শুকাতে, গুছাতে, মাল তুলতে লোক চাই। আমরা দুজনই করব, আজ থেকেই। আর জমির জন্যে আমি বীজ ধার দেব, দান না, ধার, যাতে তোমরা মাথা উঁচু করে নিতে পারো। এটাই চাই, দয়া না, কাজের ভরসা। ভগবান আপনাকে ভালো রাখুন। জল নামার নালা
আমরা কেটে দেব। আর বাজার থেকে দুটো কোদাল পাঠিয়ে দেব। রহিম অবাক হয়ে এক একজনের মুখের দিকে তাকায়। যে ভোরে সে ধরা পড়ার ভয় করছিল, সেই ভোরেই মানুষ তার পাশে দাঁড়াতে শুরু করেছে। আমি একটা কথা বলি, বলো। আজ যদি আমি মিথ্যা বলতাম হয়তো কিছুক্ষণ বাঁচতাম, কিন্তু সত্যি বলে আমি অনেক দিন বাঁচার রাস্তা পেলাম। তাই তো, ছোট রাস্তা সবসময় ঘরে পৌঁছায় না। আর সোজা রাস্তা কাদা হলেও শেষে মাথা নিচু করতে হয় না। ঠিক কথা। তাহলে ঠিক হলো, সকালটা জমিতে, দুপুর থেকে দোকানে। ঠিক হলো। আর রাত হলে হিসাব মিলিয়ে দেব। আমি খাবার বেঁধে দেব, খালি পেটে কাজ হয় না। উঠানের কোণে প্রথম রোদ এসে পড়ে। কাঠের বাক্সটা এখন বন্ধ, কিন্তু তার পাশে খোলা কাগজে নতুন হিসাব লেখা, ক্ষতিরও আর শুরুরও। মা, আমি আজ থেকে আর লুকিয়ে কিছু করব না। তারা একসঙ্গে উঠান থেকে বেরিয়ে যায়। পেছনে ভেজা বাড়ি, সামনে কাদামাখা পথ, আর মাঝখানে একটা সহজ সত্য: ভুল মানুষকে নামায়, কিন্তু সত্যি আর পরিশ্রম তাকে আবার উঠতে শেখায়।